চলচ্চিত্রে শুরু হয় আফ্রিকার জঙ্গল থেকে। সেখানে একটি নদীতে আমরা গাবি এবং তার সঙ্গীকে দেখতে পাই। তারা দুজনেই রেঞ্জার। তারা জঙ্গলে তাদের একটি মিশন সম্পন্ন করতে এসেছিল এবং শীঘ্রই তাদের এখান থেকে চলে যাওয়ার কথা। গাবি তার ড্রোন ক্যামেরা দিয়ে চারপাশে নজর রাখছিল এবং হঠাৎ তার ড্রোন ক্যামেরা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। গাবি বলে যে তাকে তার ড্রোন ফেরত নিতে হবে, এটি মাত্র 2 কিলোমিটার দূরে পড়ে গেছে। যদিও তার সঙ্গী তাকে সতর্ক করে যে এই জঙ্গল থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি, তবুও গাবি ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার সঙ্গী তাকে বলে, ঠিক আছে, আমি সামনে থেকে কাজ শেষ করে আসছি, তুমি ঠিক 1 ঘন্টা পর আমাকে এখানে পাবে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের দেখানো হয় যে সামরিক বাহিনী কর্তৃক জঙ্গলে স্থাপন করা ক্যামেরাগুলিতে দুজন ব্যক্তি কিছু লাগিয়ে ঢেকে দিচ্ছিল। গাবিও তার ড্রোনটি যেখানে পড়েছিল সেখানে পৌঁছে যায়। সে নিচে দেখে যে ড্রোনের একটি অংশ এখানে পড়ে আছে, কিন্তু ড্রোনটি নেই, এবং আমরা ড্রোনটিকে একটি মেয়ের কোমরে বাঁধা অবস্থায় দেখতে পাই। এদিকে গাবির সঙ্গী যখন সামরিক বাহিনী কর্তৃক স্থাপন করা ক্যামেরাগুলির ইতিহাস পরীক্ষা করে, তখন সে দেখে যে এই ক্যামেরাগুলিতে কখনো কিছু রেকর্ড হয়নি, এবং সে জানতে পারে যে কেউ ক্যামেরাগুলির লেন্স ঢেকে দিয়েছে। যে বা যারা এটি করেছে তাদের উদ্দেশ্য বিপজ্জনক হবে। অন্যদিকে গাবি যখন ফিরে আসে তখন সে তার সঙ্গীকে খুঁজে পায় না। সেই কিছু বলার আগেই জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং সে এর পিছু নিতে শুরু করে। এটি কতটা বিপজ্জনক হতে পারে তা না ভেবেই। কিছুটা দূরে যাওয়ার পর তার পা একটি দড়িতে লেগে যায়, যা আসলে একটি ফাঁদ ছিল, এবং সেই ফাঁদে ফেসে গাবি গুরুতর আহত হয়। গাবিকে খুব ব্যথা হচ্ছিল। সে সাহায্য ডাকার জন্য রেডিও দিয়ে তার সঙ্গীকেও ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না, এবং তখনই তার মনে হয় যেন কোনো মানুষ তার পাশ দিয়ে দৌড়ে গেছে। সে সাহস করে তার পা থেকে সেই কাঠের টুকরোটি বের করে এবং সেই লোকটির পিছু নিতে শুরু করে, কিন্তু পায়ের ব্যথার কারণে সে তার কাছে পৌঁছাতে পারেনি। সে দেখে যে জঙ্গলের একপাশে লাল আলো ছড়িয়ে পড়ছে। এদিকে তার সঙ্গী এখন তাকে খোঁজার চেষ্টা করছে। আমরা দেখি যে গাবি সেই লাল আলোর দিকে আকৃষ্ট হতে থাকে। সেখান থেকে কিছু স্পোর বের হয় যা গাভীর সংখ্যা নেয়, এবং এই সময় গাবিকে সম্মোহিত বলে মনে হয়। গাবির সঙ্গী যে তাকে খুঁজতে জঙ্গলে এসেছিল, সেও সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায় যা গাভী শুনেছিল। সে এই আওয়াজে এতটাই ভয় পেয়ে যায় যে সামনে না তাকিয়ে 1 পা বাড়ায় এবং এইভাবে সামনে তৈরি একটি জলাভূমিতে পড়ে যায়। সে সামনে দেখে যে একটি গাছের পিছনে কেউ লুকিয়েছিল। সে ভেবেছিল যে সেটি গাবি হবে, তাই সে সেই গাছের দিকে এগোতে থাকে, কিন্তু এখানে তাকে কোনো মানুষ বলে মনে হচ্ছিল না। অন্যদিকে আমাদের গাবিকে দেখানো হয় যাকে জঙ্গলে একটি কেবিন মিলেছিল। কেবিনের ভেতরে কেউ ছিল না। কেবিন পরীক্ষা করার পর গাবি ব্যথায় কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে যায় এবং তার ক্ষতস্থানে তার মোজা বেঁধে সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে গাবির সঙ্গীকে সেই আওয়াজগুলি আরও বেশি ভয় দেখাতে শুরু করে। এখন তার এমনও মনে হতে থাকে যে কেউ তার চারপাশে ঘুরছে, এবং হঠাৎ সে খুব ভয় পেয়ে যায়। যখন এখানে গাবিও দেখে যে তার বমি হয়েছে এবং তার বমি থেকে একটি মাশরুম বেরিয়ে এসেছে, এটি দেখে সে ভয় পেয়ে উঠে পড়ে এবং জানতে পারে যে সে যা দেখেছিল তার স্বপ্ন ছিল। এবং তখনই সেখানে দুজন ব্যক্তি আসে। সেই ব্যক্তিরা গাবিকে দেখে ঘাবড়ে যায় না, বরং তার পায়ে লাগা ক্ষত দেখে বলে যে তুমি আমাদের ফাঁদ নষ্ট করেছ। এখন সেই ব্যক্তিরা গাবিকে কিছু খেতে দেয় এবং তার পায়ের ব্যান্ডেজও করে দেয়। এই ব্যক্তিরা গাবিকে জিজ্ঞাসা করে যে তুমি শহর থেকে এসেছো এবং এখানে কি করতে এসেছো। তখন গাবি বলে, না, আমরা রেঞ্জার স্টেশন থেকে এসেছি এবং এখানে আমরা রুটিন চেকিং করছি। এখন সেই ব্যক্তি যার নাম ব্যারেন, সে গাবিকে জিজ্ঞাসা করে, আর কতজন রেঞ্জার আছে এখানে? গাবি বলে, আমরা 2 জন। দৃশ্য গাবির অন্য সঙ্গীর দিকে চলে যায়, যে সেই প্রাণীগুলির থেকে লুকিয়েছিল যারা তার পিছনে ছিল। তার এমন মনে হচ্ছিল যে কেউ তার খুব কাছাকাছি আসছে। সে ভয়ে পিছনে ফিরে দেখে সেখানে কোনো মানুষের মতো দেখতে প্রাণী ছিল, যার মাথায় মাশরুম গজাচ্ছিল এবং সে উল্টো হয়ে হাঁটছিল। সেই ব্যক্তির কেবল এটিই দেখা বাকি ছিল যে সে আর কিছু না ভেবে সেখান থেকে পালিয়ে যায়। রাত নামলে জঙ্গলে সেই প্রাণীগুলির ভয়ঙ্কর আওয়াজ ছড়িয়ে পড়ে। কেবিনে গাবি বিভ্রান্ত হয়ে তাদের দুজনকে জিজ্ঞাসা করে, কেমন আওয়াজ? তখন তারা বলে, এটি পশুদের আওয়াজ। এরপরে সেই বাবা ছেলে বসে অদ্ভুত প্রার্থনা করতে থাকে। এরপরে তারা দুজনেই গাবিকে খেতে বলে, কিন্তু গাবি এই পোকামাকড় খেতে চায় না। অন্যদিকে দেখানো হয় যে গাবির সঙ্গী যে সেই প্রাণীগুলি থেকে পালিয়ে যাচ্ছিল, তার সামনে সেই মানুষের মতো দেখতে প্রাণীটি এসে দাঁড়ায়, এবং এই প্রাণীটি মুখ মাঝখান থেকে কেটে গিয়েছিল এবং তার ভিতরে মাশরুম গজাচ্ছিল। সে এই প্রাণীটিকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং উল্টো দিকে দৌড়াতে থাকে, এবং এই প্রাণীটিও বিকট চিৎকার করে ওঠে, এবং তার চিৎকারে আমরা কিছু স্পোরও বেরোতে দেখি।
সেই ছেলেটি একটি বড় গাছের পিছনে লুকিয়ে পড়েছিল, কিন্তু সে জানত না যে তার ওপর আস্তে আস্তে আক্রমণ হচ্ছে। গাছের কিছু শিকড় এবং লতা তাকে আক্রমণ করে ধরে ফেলে। অন্যদিকে দেখানো হয় যে গাভীর ব্যান্ডেজ করার জন্য সেই লোকটি একটি ওষুধ তৈরি করে এনেছিল। দেখানো হয় যে হঠাৎ গাভীর শরীরে অদ্ভুত ভেষজ উদ্ভিদ গজাতে শুরু করে। এটি দেখে গাভী ভয় পেয়ে যায় এবং উঠে পড়ে। সে জানতে পারে যে এটি কেবল তার স্বপ্ন ছিল এবং এই সময় সে এই কেবিনে একা ছিল। এখন গাভী উঠেই রেডিও দিয়ে তার সঙ্গীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রেডিওর অন্য প্রান্তে তার সঙ্গীর সাথেও যোগাযোগ হয়। তার সঙ্গী কেবল তার নাম বলছিল, এছাড়া তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না এবং উল্টোপাল্টা কথা বলছিল, যা গাভী বুঝতে পারছিল না। এখানে ঘরে গাভী নিজেকে গরম রাখার জন্য একটু আগুন জ্বালায়। অন্যদিকে দেখানো হয় যে সেই বাবা ছেলে শিকার করতে গিয়েছিল। শিকার করার পর তারা তার রক্ত তার ছেলের শরীরে লাগিয়ে দেয় এবং তারপর দুজনে মিলে মা প্রকৃতির কাছে এই শিকার মারার জন্য ক্ষমা চায়। একটি দৃশ্যে কেটে এখন আমরা গাভীর সঙ্গীর মৃতদেহ দেখতে পাই। তার পুরো শরীরে ঠিক সেভাবে ভেষজ উদ্ভিদ এবং মাশরুম শুকিয়ে যাচ্ছিল, যেভাবে গাভী তার স্বপ্নে নিজের শরীরে গজাতে দেখেছিল। রাতে গাভীকে আবার সেই ভয়াবহ স্বপ্ন আসে, যেখানে সে দেখে যে গাছের শিকড়গুলি বেড়ে তার মুখের ভিতরে যাচ্ছে। কিছু ঘটার আগেই সেই লোকটি গাভীকে জাগিয়ে তোলে। সে তাকে জানায় যে কিছু প্রাণী তাদের কেবিনের বাইরে আছে এবং তাকে সম্পূর্ণ নীরব থাকতে হবে, কারণ এই প্রাণীগুলি দেখতে পায় না এবং তাদের আওয়াজ শুনেই তাদের দিকে আকৃষ্ট হয়। গাভী হ্যাঁ সূচক মাথা নাড়ে এবং এরই মধ্যে সেই প্রাণীগুলি দরজা ভেঙে ভিতরে চলে আসে, যাদের সাথে সেই বাবা ছেলে লড়াই করতে শুরু করে। তারা একটি প্রাণীকে তীর মেরেই ফেলে দেয়, কিন্তু দ্বিতীয় প্রাণীটি এখন স্টিফেনের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এখানে তার বাবা এসে সেই সত্তা থেকে তাকে বাঁচিয়ে দূরে সরিয়ে দেয়। এখন দ্বিতীয় প্রাণীটি ভিতরে চলে আসে। তারা এদিক ওদিক দেখে। গাভী এবং স্টিফেন একেবারেই নিশ্চল দাঁড়িয়ে থাকে। স্টিফেন, যার এইসব দেখার অভ্যাস ছিল, সে একটুও নড়ে না, তাই প্রাণীগুলি তাকে চিনতে পারে না। কিন্তু গাভী ঘাবড়ে যায় এবং নড়াচড়া করতে শুরু করে এবং এইভাবে প্রাণীগুলি তার নড়াচড়ার মাধ্যমে তার দিকে আকৃষ্ট হয়। সেই প্রাণীটি তাকে মেরে ফেলার আগেই স্টিফেন পিছন থেকে এসে তার ছুরি সেই প্রাণীর কোমরে বিঁধিয়ে দেয় এবং এরপর পিছন থেকে দাঁড়িয়ে সে হাত বাড়িয়ে তার বুকে ছুরি বিঁধিয়ে তাকে মেরে ফেলে। এরপর তারা বাকি আসা প্রাণীগুলিকেও একটি বড় লাঠি দিয়ে মেরে বাইরে ফেলে দেয় এবং তারা দরজা বন্ধ করে দেয়। স্টিফেন দেখে যে গাভীর শরীরে সেই প্রাণীর রক্ত পড়ে আছে, তাই সে তাড়াতাড়ি নিজেই গাভীর কাপড় খুলে ফেলে এবং তার পুরো শরীর পরিষ্কার করতে শুরু করে। গাভীর শরীর খারাপ হয়ে যায় এবং গাভী এখানে অজ্ঞান হয়ে পড়ে এবং এখানে স্টিফেনের বাবা দেখেন যে এবার সেও এই লড়াইয়ে আঘাত পেয়েছে। গাভীর জ্ঞান ফিরলে সেই লোকটি গাভীকে জানায় যে এই প্রাণীগুলি হিউম্যানয়েড ফাঙ্গাস। সে জানায় যে এরা মানুষের ওপর আক্রমণ করে এবং মানুষের শরীর ব্যবহার করে বেঁচে থাকে। সে গাভীকে জানায় যে এই প্রাণীগুলি মানুষের চেয়েও হাজার হাজার বছর পুরনো এবং এদের সংখ্যা বিশ্বের সমস্ত জীবের চেয়ে বেশি। এরা আগে লুকিয়ে থাকত, কিন্তু এখন এরা বাইরে বেরিয়ে এসেছে এবং সমস্ত মানুষকে তাদের মতো করার জন্য প্রস্তুত। গাভীর তার কথাই বিশ্বাস হয় না। তখন ব্যারন বলে যে মানুষ বোকা হয় এবং তুমিও তেমনই এক বোকা মানুষের মধ্যে একজন। যাই হোক, আজ রাতেই সবাই ঘুমিয়ে পড়ে এবং রাতে আবার গাভীকে একটি ভয়াবহ স্বপ্ন আসে, যেখানে সে জঙ্গলের ঠিক মাঝখানে একটি বিশাল গাছের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ পিছন থেকে তাকে স্পর্শ করে এবং তখনই তার ঘাড়ে সেই ফাঙ্গাস আক্রমণ করে এবং গাভী ভয় পেয়ে জেগে ওঠে। সে দেখে যে এই সময় স্টিফেন তার সাথে বসে আছে, তাই সে নিজেই স্বস্তি পায়। সে স্টিফেনের সাথে কথা বলতে শুরু করে এবং তাকে তার ফোনও দেখায় এবং এখানে তারা ছবিও তোলে। ফোন দেখে স্টিফেন বেশ অবাক হচ্ছিল, কিন্তু হঠাৎ তার বাবা এসে তার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে ফেলে দেন। তিনি স্টিফেনকে বলেন যে গাভী একটি দানব, এটি তোমাকে বিপদে ফেলবে এবং তার থেকে দূরে থাকো। তারা দুজনে কেবিন থেকে বেরিয়ে যায় এবং গাভী তার ভাঙা ফোনের টুকরোগুলি কুড়িয়ে যখন জোড়া দিচ্ছিল, তখন সে বিছানার নিচ থেকে একটি বই পায় যা স্টিফেনের বাবা লিখছিলেন। এদিকে জঙ্গলে এখন আমাদের দেখানো হয় যে যে গাছটি গাভীর স্বপ্নে এসেছিল, সেই গাছের সামনে এই সময় সেই লোকটি দাঁড়িয়েছিল। এই লোকটি তার কিছুটা রক্ত এই গাছের ভিতরে দেয় এবং দেখে যে গাছের ভিতরে ছোট ছোট মাশরুম গজাচ্ছিল। গাছের ভিতর থেকে একটি অদ্ভুত ধরনের আলো বেরোচ্ছিল এবং কিছু স্পোরও উড়ে বেড়াচ্ছিল, যেন গাছের ভিতরের পৃথিবীটাই আলাদা। সে এখন গাছের ভিতরে হাত ঠুকিয়ে দুটি মাশরুম তুলে নেয়, একটি নিজে খায় এবং একটি তার ছেলেকে খাওয়ায়। এবং যখন তারা ফিরে আসে, তখন তারা দেখে যে গাভী তার লেখা বইটি পড়ছিল এবং এই সময় তারা এটিও লক্ষ্য করে যে এখন গাভীর পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তার শরীর থেকেও এখন মাশরুম গজিয়ে উঠছিল, ঠিক সেভাবেই যেমনটা সে স্বপ্নে দেখেছিল। এটি দেখে গাভী ঘাবড়ে যায়
এবং তার হাত দিয়ে তার শরীরে গজিয়ে ওঠা মাশরুমগুলিকে পরিষ্কার করার চেষ্টা করে। তারা যেহেতু জানত যে গাবি সংক্রামিত হয়ে গেছে, তাই তারা সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। স্টিফেনের তার বাবার এই সিদ্ধান্ত ভালো লাগছিল না, কিন্তু সে চুপ থাকে। চলে যাওয়ার আগে স্টিফেন তার জন্য খুব চিন্তিত ছিল। সে তার হাতটিও চাটে যাতে সেই সংক্রমণ তার থেকে দূরে থাকে, এবং তারপর তাকে দুশ্চিন্তা নিয়ে আলিঙ্গনও করে। এরই মধ্যে স্টিফেনের বাবা ভেতরে এসে বলেন, চলো, যাওয়ার সময় হয়ে গেছে। তারা তাকে জঙ্গল থেকে বাইরে ছেড়ে দিতে যায়। জঙ্গল দিয়ে যাওয়ার সময় সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখন সে সেই আওয়াজগুলির পিছু নিতে শুরু করে। একটি গাছের পাশ দিয়ে যাওয়ার সময় সে সামরিক বাহিনী লাগানো ক্যামেরাগুলি থেকে মেমোরি কার্ড বের করে, এবং কিছুটা এগিয়ে যাওয়ার পর সে তার সঙ্গীর মৃতদেহ দেখতে পায়, যার পুরো শরীরে এখন মাশরুম গজিয়েছিল। গাবি যখন তার কাছে যায় এবং তাকে স্পর্শ করার চেষ্টা করে, তখন গাবি জানতে পারে যে তার সঙ্গী তখনও বেঁচে ছিল। তার সঙ্গী কাঁদতে কাঁদতে তাকে বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমি এই অবস্থায় থাকতে চাই না। কিন্তু গাবি তাকে বলে, না, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, আমরা হাসপাতালে যাব, তুমি ঠিক হয়ে যাবে। তাদের কথার মাঝখানে ব্যারন তাকে মারার চেষ্টা করে, কারণ সে জানত যে এই সংক্রমণ ঠিক করা যায় না। কিন্তু গাবি তাকে থামিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, বলো, এটা ঠিক করার কি আর কোনো উপায় নেই? ব্যারন চুপ করে তার তীরটি সেই লোকটির হাতে ধরিয়ে দেয়, এবং সেই লোকটি সেই তীরটি তার মুখের ভিতরে ঢুকিয়ে নিজের জীবন শেষ করে দেয়। এবং তার সঙ্গীর নিজের চোখের সামনে মৃত্যু দেখে গাবি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার কান্নার আওয়াজে এখানে অনেক প্রাণী আকৃষ্ট হয়, এবং ব্যারন তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচানোর জন্য গাবিকে এখান থেকে পালিয়ে যেতে বলে। ক্যাবিনে পৌঁছে তারা স্টিফেনকে জাগায়, এবং স্টিফেন গাবিকে ফিরে দেখে বেশ খুশি হয়। এখানে ব্যারন আতঙ্কিত অবস্থায় সমস্ত জানালা দরজা বন্ধ করতে শুরু করে, কারণ প্রাণীগুলি তখনও তাদের ক্যাবিনের দিকে এগিয়ে আসছিল। যাই হোক, রাত হয় এবং আমরা দেখি যে গভীর রাতে গাবি যখন ভয় পেয়ে ঘুম থেকে ওঠে, তখন দেখে যে সত্যি তার শরীরেও ছোট ছোট মাশরুম এবং ফাঙ্গাস জন্মাতে শুরু করেছে। সে ব্যারনকে বলে, আমি জানি যে তোমার কাছে অবশ্যই কোনো না কোনো ওষুধ আছে, যার কারণে তোমরা এই সংক্রমণ থেকে সংক্রামিত হও না। কিন্তু ব্যারন তার কথার কোনো জবাব দেয় না এবং এই জায়গা ছেড়ে চলে যায়। গাবি স্টিফেনকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা এই সময় কোথায় গেছেন? তখন সে বলে যে তিনি এই সময় প্রার্থনা করতে গেছেন। এখন গাবি স্টিফেনের সাথে কথা বলতে শুরু করে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়? স্টিফেন বলে যে তার মা জঙ্গলে আছে। গাবির এই কথা শুনে বেশ অদ্ভুত লাগে। সে স্টিফেনের কথা বুঝতে পারে না। তখন এই ছেলেটি বলে, আমি তোমাকে দেখাবো। তারা কথা বলে এবং গাবি স্টিফেনকে বোঝায় যে তুমি আমার সাথে বাইরের দুনিয়ায় চলো, আমি তোমাকে একজন রেঞ্জার বানিয়ে দেব এবং সেখানকার জীবন এখানকার চেয়ে অনেক ভালো হবে। তখন স্টিফেন তাকে বলে, না, আমি যাব না, কারণ আমার বাবা বলেন যে একদিন আমরা সবাই মারা যাব এবং সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। দৃশ্যটি কেটে আমরা স্টিফেনের বাবাকে দেখি যে সেই গাছের সামনে বসে প্রার্থনা করছিল যে হঠাৎ সেই গাছের পিছন থেকে লাল আলো বেরোতে শুরু করে এবং সে ঘাবড়ে গিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরেও তার মুখের রং উড়ে গিয়েছিল এবং তাকে খুব ভীত দেখাচ্ছিল। পরের সকালে সূর্য ওঠার আগেই সেই লোকটি স্টিফেনকে নিয়ে সেই গাছের সামনে যায় এবং তার প্রতিদিনের আচার অনুষ্ঠান করে। তার রক্তের কিছু ফোঁটা সেই গাছে ফেলে এবং সেখান থেকে মাশরুম নিয়ে একটি নিজে খায় এবং একটি তার ছেলেকে খাওয়ায়। এদিকে গাভী যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে সংক্রমণ তার শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং এখন তার শরীরে অনেক মাশরুম এবং জিনিস গজিয়ে উঠেছে। ব্যারন এবং স্টিফেন বাড়ির দিকে এগোতে শুরু করে এবং ব্যারন লক্ষ্য করে যে আজ স্টিফেন খুব দ্রুত বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল এবং বাড়ি এসে সে দ্রুত গাভীকে চুম্বন করে। আসলে সে তার মুখে রাখা মাশরুমটি গাভীকে দিতে চেয়েছিল, যা তার বাবা তাকে দিয়েছিল। গাভী বুঝতে পারে যে এটি সেই ওষুধ যা সংক্রমণ ছড়াতে বাধা দেয়। সে এটি খেয়ে নেয় এবং এরই মধ্যে ব্যারন চলে আসে। ব্যারন সবকিছু বুঝতে পেরেছিল, কিন্তু সে তাদের কিছু বলে না এবং গাভীকে বলে যে এখন তোমার চালার সময় হয়েছে। গাভী যখন লক্ষ্য করে যে সেই মাশরুমটি কাজ করেছে এবং তার সংক্রমণ হঠাৎ কমে গেছে, তখন গাভী তাকে বলে যে আমি এখানেই থাকতে চাই। গাভী এই সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে সুস্থ করার জন্য, কারণ সে জানত যে শহরে এই রোগের কোনো চিকিৎসা নেই। স্টিফেন এই খবর শুনে খুশি হয় এবং সে গাভীকে জঙ্গলে
জঙ্গলে থাকার পদ্ধতি শেখাতে শুরু করে, শিকার করা শেখায় এবং সাথে তীর চালানো শেখায়। অনেক দিন এভাবেই কেটে যায় এবং তারা দুজনে একে অপরের সাথে ভালো সময় কাটায়। সে এখন গাবিকে সেই গাছের কাছেও নিয়ে যায় যার তারা পূজা করত। গাবি অবাক ছিল যে এটি সেই গাছ যা সে তার স্বপ্নে দেখেছিল। এখন বাড়ি এসে গাবি সেই মানুষগুলিকে বলে যে আমি আপনাদের ধর্মের অংশ হতে চাই। এটি শুনে একবারের জন্য ব্যারন রেগে যায়, কিন্তু তারপর সে তার কথা মেনে নেয় এবং রাতে বাবা ছেলে দুজনে বসে একটি আচারের প্রস্তুতি নেয়। তারা প্রথমে রাতের বেলায় একটি পশুর রক্ত গাভীর মুখে লাগায় এবং তারপর ব্যারন কোনো কিছুর ছাই গাভীর মুখে উড়িয়ে দেয় এবং এটি হতেই গাভী যেন অন্য জগতে চলে যায়। সে দেখে যে এই সময় সে একটি হ্রদের পাশে শুয়ে আছে এবং সেও পোশাকবিহীন। হঠাৎ সে দেখে যে পিছন থেকে নদী থেকে একটি ছেলে বেরিয়ে আসে। এই ছেলেটি স্টিফেন ছিল এবং এই সময় সেও পোশাকবিহীন ছিল। তারা এখানে একসাথে কিছু সময় কাটায় এবং হঠাৎ গাবি অন্য জগতে পৌঁছে যায়। সে দেখে যে এই সময় সে সেই গাছের সামনে ছিল যা সে জঙ্গলে দেখেছিল এবং এই গাছের সামনে তার অনেক অদ্ভুত দর্শন আসে। যেমন সে দেখে যে স্টিফেনের মুখের ভিতরে কেউ তীর মেরে তাকে মেরে ফেলেছে এবং গাবির নিজেরও প্রাণের ঝুঁকি আছে। এই সময় সে ভয় পেয়ে জেগে ওঠে এবং দেখে যে বাবা ছেলে দুজনেই তার পাশে বসে আছে এবং তাকে জিজ্ঞাসা করছে যে তুমি স্বপ্নে কি দেখেছিলে। এটি বলার আগেই সে আবার জ্ঞান ফিরে পায় এবং সে জানতে পারে যে আগের দৃশ্যটিও তার স্বপ্নেরই একটি অংশ ছিল। যখন সে আসল দুনিয়ায় জ্ঞান ফিরে পায় তখন তারা আবার তাকে একই প্রশ্ন করে যে তোমার কি হয়েছিল এবং তুমি এই সময় কোথায় ছিলে। গাভী জানায় যে সে স্বপ্নের জগতে ছিল এবং তার মনে হয়েছিল যেন সে সেখানে মাস কাটিয়েছে, কিন্তু ব্যারন জানায় যে তুমি মাত্র গত 4 ঘন্টা ধরে অজ্ঞান ছিলে। সে জানায় যে সে স্বপ্নে সেই গাছটিকে কথা বলতে দেখেছে। সেই গাছটি একটি দানব। ব্যারন জিজ্ঞাসা করে তাহলে সেই গাছটি কি চায়। গাভী জানায় যে সে তোমার ছেলের জীবন চায়, তার আত্মত্যাগ চায়। এটি শুনে ব্যারন ভয় পেয়ে যায় এবং সে দ্রুত সেই গাছের কাছে গিয়ে প্রার্থনা করতে শুরু করে, তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। এখানে সময় গড়িয়ে যায় এবং আমরা দেখি যে গাবি এবং স্টিফেনের বন্ধুত্ব আরও বেড়ে গিয়েছিল। তারা একসাথে খেলাধুলা করে, হাসে এবং এখানে ব্যারন দ্বিধায় থাকে কারণ তাকে একটি খুব বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। পরের সকালে সূর্য ওঠার আগেই ব্যারন সেই গাছের সামনে প্রার্থনা করার জন্য চলে যায় এবং এই সময় গাবি এবং স্টিফেন এই কুঁড়েঘর থেকে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে, যার পরিকল্পনা তারা আগেই করেছিল। তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই ব্যারন তাদের সামনে এসে দাঁড়ায় এবং সে তার ছেলেকে জিজ্ঞাসা করে যে কি কমতি ছিল, তুমি আমাকে ছেড়ে কেন যেতে চাও যখন আমি সারা জীবন তোমাকে রক্ষা করেছি, তোমাকে তোমার মা এবং বাবা দুজন হয়ে লালন পালন করেছি। তুমি যে দুনিয়ায় যেতে চলেছ সেই দুনিয়ায় তুমি একটি দৌড়ের অংশ হয়ে থেকে যাবে। তোমাকে উদ্দেশ্যহীন, লাভহীন কিছুই মিলবে না এবং তোমাকে সেই জিনিসগুলির অভ্যাস পড়ে যাবে। সেই দুনিয়া তোমার জন্য ঠিক নয়। স্টিফেন এই সমস্ত কথা শোনার পরেও গাবির সাথে যেতে চেয়েছিল, কিন্তু অবশেষে ব্যারন এখন ব্ল্যাকমেলিং শুরু করে এবং বলে ঠিক আছে যাও, তুমিও যেতে চাও তাই না? প্রথমে আমাকে তোমার মা ছেড়ে চলে গেল আর এখন তুমিও ছেড়ে যাচ্ছ। কেবল এটি তার বলা বাকি ছিল যে স্টিফেন আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে তার বাবার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তাদের কথার মাঝখানে গাবি বলে আমি জানি যে তুমি তোমার স্ত্রীকে মেরেছ, কিন্তু সেই লোকটা বলে না, সে নিজেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে চেয়েছিল যে তার ছেলে বেঁচে থাকতে পারে। এখন এই বাবা ছেলে দুজনেই তাদের বাড়ির দিকে এগোতে থাকে এবং গাবি তার পথে চলতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তার কিছু অদ্ভুত মনে হয় এবং সে দৌড়ে আবার তাদের ক্যাবিনের দিকে যাওয়ার চেষ্টা করে। এদিকে ব্যারন স্টিফেনকে নিয়ে সেই গাছের সামনে যেতে শুরু করে। স্টিফেন জিজ্ঞাসা করে বাবা আমরা কোথায় যাচ্ছি? তখন ব্যারন তাকে জানায় আমরা একটি আত্মত্যাগের জন্য যাচ্ছি। এখানে গাবি যখন সেই ক্যাবিনে ফিরে আসে তখন দেখে যে সেখানে কেউ নেই। সে এখান থেকে তার তীর ধনুক তুলে নেয় যা স্টিফেন তাকে তৈরি করে দিয়েছিল। এখানে রাস্তায় স্টিফেন ব্যারনকে জিজ্ঞাসা করে কিসের আত্মত্যাগ দেব, আমাদের কাছে তো কিছু নেই। তখন ব্যারন তাকে বলে ঘাবড়িও না, ঈশ্বর আমাদের আত্মত্যাগ করার জন্য কিছু দেবেন। আমরা দেখি যে গাবিও তাদের দুজনকে অনুসরণ করে কারণ যা কিছু ঘটছে তা গাবি বুঝে গেছে। এখন রাস্তায় গাবির সামনে একটি হিউম্যানয়েড ফাঙ্গাস আসে যা গাবির নড়াচড়া লক্ষ্য করে নেয় এবং গাবি তাকে দেখে গাছের পিছনে লুকিয়ে পড়ে। এখানে গাছের কাছে পৌঁছানোর পর অবশেষে ব্যারন তার ছেলেকে এটিও বলে দেয় যে ঈশ্বর তোমাকে আত্মত্যাগের জন্য বেছে নিয়েছেন। এটি বলতেই সে তার কোমরে আক্রমণ করে এবং নিজেকে বাঁচানোর জন্য স্টিফেন নিচে পড়ে যায়। এখানে গাবি যে দ্রুত স্টিফেনের কাছে পৌঁছাতে চেয়েছিল সে সেই হিউম্যানয়েড ফাঙ্গাসের ওপর প্রথমে তীর দিয়ে আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং এরপর আবার সেই গাছের দিকে এগোতে থাকে।
এখানে স্টিফেন নিজের প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু ব্যারন তাকে জোর করে ধরে রেখেছিল এবং এখন গাছের শিকড়গুলি তার হাতও বাঁধতে শুরু করেছিল। গাবিও সঠিক সময়ে পৌঁছে যায়, কিন্তু সে স্টিফেনের কাছে পৌঁছাতে পারে না, কারণ গাছের শাখাগুলি তাকেও একটি ফাঁদের মতো ধরে ফেলে। গাবি এই শাখাগুলি থেকেও নিজেকে বের করে নেয় এবং দ্রুত ব্যারনের ওপর একটি তীর দিয়ে গুলি করে। এই আক্রমণে ব্যারন বেশি আহত হয় না এবং সে গাভীর ওপরেই আক্রমণ করে, যার কারণে গাবি নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং ব্যারন গাবিকে পুরোপুরি মেরে ফেলার আগেই তাকে বাঁচানোর জন্য পিছন থেকে স্টিফেন নিজের বাবার ওপরেই আক্রমণ করে। এখানে গাভীর মুখের ওপরে এখন একটি হিউম্যানয়েড ফাঙ্গাস চলে এসেছিল, যা তার ওপর আক্রমণ করতে যাচ্ছিল, যে তখনই স্টিফেন আবার এসে গাভীর প্রাণ বাঁচায়। স্টিফেন যখন এই হিউম্যানয়েড ফাঙ্গাসদের সাথে লড়াই করছিল, তখন ব্যারন গাবিকে চুল ধরে টেনে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। গাবিকে গাছের সামনে শুইয়ে সে কুড়ার দিয়ে তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, যে পিছন থেকে কেউ তার উপর আক্রমণ করে বসে। ফ্ল্যাশব্যাকে কিছু মিনিট আগের দৃশ্যগুলি দেখানো হয়, যখন স্টিফেন সেই প্রাণীগুলির সাথে লড়াই করে খুব সাহসের সাথে সেই প্রাণীগুলিকে মারতে সক্ষম হয় এবং দৌড়াতে দৌড়াতে গাবির কাছে পৌঁছায়, যেখানে সে দেখে যে তার বাবা গাবিকে মারতে চলেছেন। তাই সে দ্রুত পিছন থেকে তার বাবার ওপর তার তীর দিয়ে আক্রমণ করে। ব্যারন এই আক্রমণে দুর্বল হয়ে নিচে পড়ে যায় এবং এবারও তার ছেলেকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে বলে যে আমি তো কেবল এটি পরীক্ষা করছিলাম, কিন্তু তখনই গাবি এখানে দেখে যে পিছন থেকে আরও প্রাণী এই দিকে এগিয়ে আসছিল। সে স্টিফেনকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে বলে এবং তারা দুজনে ব্যারনকে এখানেই মরার জন্য ছেড়ে চলে যায়। তারা দুজনে কেবিনের ভিতরে চলে আসে এবং গাবি যখন গোসল করে, তখন তার আবার কোনো দর্শন হয় যে সেই প্রাণীগুলি, সেই জীবগুলি আবার তার শরীরের সাথে সম্পর্ক স্থাপন করছিল এবং এটি দেখে ভয় পেয়ে সে আবার জ্ঞান ফিরে পায় এবং ভিতরে এসে এখন ব্যারনের বইটি পড়তে শুরু করে, যেখানে সে এই মাশরুমগুলি সম্পর্কে লিখেছিল। এদিকে অন্যদিকে ব্যারনকে দেখানো হয় যে এখন নিজেও সংক্রামিত হয়ে গেছে এবং খুব দ্রুত তার শরীরে বড় বড় মাশরুম গজাচ্ছিল। এই সময় সে সেই গাছের কাছে ক্ষমা চায় এবং বলে যে তুমি যা বলবে, যেমনটি বলবে আমি তাই করব, আমাকে প্লিজ একটি সুযোগ তো দাও। কিন্তু এখন এই গাছটি তার কোনো কথা শুনছিল না এবং আমরা জানতে পারি আসলে এই গাছটি তার স্ত্রীই ছিল, যে আজ থেকে ১৩ বছর আগে এই বড় প্রাণীতে রূপান্তরিত হয়েছিল। আজ তার স্ত্রী তাকে সেই মাশরুমটি দেয় না, যা দিয়ে সে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারত এবং এইভাবে ব্যারন সম্পূর্ণ সংক্রামিত হয়ে সেই হিউম্যানয়েড প্রাণীতে রূপান্তরিত হয়। দৃশ্যটি কেটে ঘরের ভিতরে গাবিকে দেখানো হয়, যার পুরো শরীরও এখন ফাঙ্গাসে রূপান্তরিত হয়ে গেছে। সংক্রমণ তার শরীরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল এবং সে এখন ধীরে ধীরে মারা যাচ্ছিল। মারা যাওয়ার আগে গাবি স্টিফেনকে বলে যে তুমি আসল দুনিয়ায় চলে যাও, কিন্তু সে তাকে ছেড়ে যেতে চায় না। কিছুদিন কেটে যায়, সংক্রমণ এত বেশি বেড়ে যায় যে গাভীর বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ে এবং সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য স্টিফেনকে বলে যে আমাকে মেরে ফেলো। তার কষ্ট দেখে অবশেষে স্টিফেনকেও তাকে মারতে হয়। বুকে হাত রেখে তার ছুরি দিয়ে তাকে বিধিয়ে মেরে ফেলে এবং এখন সে এই জঙ্গলের দুনিয়ায় একা থেকে যায়। সে জানত যে সে এখানে একা থাকতে পারবে না, তাই সেও বাইরের দুনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। ছবির পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা স্টিফেনকে একটি হোটেলে খাবার খেতে দেখি এবং যে খাবার সে রেখে যায়, আমরা দেখি যে সেই খাবারে দ্রুত ফাঙ্গাস ধরে যায়, অর্থাৎ আসলে সেও সংক্রামিত ছিল এবং এই সব কিছু দেখিয়েই এই সিনেমাটি এখানে শেষ হয়।